হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। আজকে আমরা আলোচনা করব মেকানিজম অফ ব্রিদিং অর্থাৎ মানুষের শ্বসন কৌশল। দেখো, রেসপিরেশন চ্যাপ্টারে মানুষের শ্বসন কৌশল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই থাকে, তা এটা না বুঝলে পুরো রেসপিরেশনটা কিন্তু আমাদের বোঝা সম্ভব নয়। তো চলো শুরু করা যাক। মেকানিজম অফ ব্রিদিং অর্থাৎ শ্বসন কৌশলে অর্থাৎ রেসপিরেশন বা শ্বাসকার্য যেটা বলি, আমরা যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, অর্থাৎ যে পদ্ধতিতে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তাকে বলা হয় শ্বাসকার্য। এবং এই রেসপিরেশনটা দেখো দুটো পর্যায়ে হয়, একটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন আর একটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন কোনটা না, আমরা যে শ্বাস গ্রহণ করলাম, অক্সিজেন গ্রহণ করলাম অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম, এই যে বাইরের ক্রিয়াটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে ইন্টারনাল রেসপিরেশন কি না, অক্সিজেন ফুসফুসে যাওয়ার পর সে রক্তের সঙ্গে মিশলে এবং কোষে কোষে পৌঁছে গেল, তারপর কোষের মধ্যে যে অক্সিজেনের আদান প্রদান হয়, যা বিক্রিয়াগুলো হয়, সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন কিন্তু আরেকটা ক্লাস ডিমান্ড করে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই এক্সটার্নাল রেসপিরেশন অর্থাৎ ব্রিদিং অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্য কীভাবে হয়, কি কি অঙ্গগুলো দায়ী তার জন্য, কে কি ভূমিকা পালন করে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। ক্লাস 11 এবং নিট পয়েন্ট অফ ভিউতে কিন্তু তোমরা মন দিয়ে শুনবে এবং নোট করে নেবে। দেখো, এই এক্সটার্নাল রেসপিরেশন অর্থাৎ শ্বসন কৌশলে বলতে গেলে যে জিনিসগুলো আগে আমাদের জেনে নেওয়া দরকার, কিছু শ্বাসপেশি রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, সেগুলো একটু আলোচনা করে নিই, দিলে আমরা এক্সটার্নাল রেসপিরেশন, ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশনে ডিটেলসে আলোচনা করব। তো এই শ্বাসকার্যের জন্য মেরুদণ্ডী প্রাণী এবং মানুষের ক্ষেত্রে যে প্রধান শ্বাস অঙ্গ রয়েছে সেটা কি বলতো, সেটা হচ্ছে একজোড়া ফুসফুস। সেই একজোড়া ফুসফুস নিয়ে আমি একটা অলরেডি ভিডিও আপলোড করেছি, লেকচার 1, তোমরা অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। আর সেটা না বুঝলে কিন্তু এটা পুরোটা বোঝা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই একজোড়া ফুসফুস যে রয়েছে, এই ফুসফুস ছাড়া কি এই কি শুধু শ্বাসকার্য চালায়, আর কেউ নেই? আরও কিছু শ্বাসপেশি রয়েছে যেগুলো আমরা পরপর আলোচনা করব। তো এই শ্বসন কার্যটা একটা ইনভলেন্টারি প্রসেস, মনে রাখবে, একটা ইনভলেন্টারি মানে আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না, আমরা ঘুমোলেও অজ্ঞান হয়ে গেলেও কিন্তু শ্বাসকার্য চলতে থাকে, তাই না? তো এটা একটা ইনভলেন্টারি প্রসেস। এটা এই যে শ্বাসকেন্দ্র রয়েছে আমাদের ব্রেনের পশ্চাৎ মস্তিষ্কে, মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স ভেরেলি, মনে রাখবে দুটো বললাম, মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স ভেরেলি, এই দুটোর শ্বসন কেন্দ্র হিসাবে কাজ করে এবং পুরো প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়াটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। সেটা কিভাবে করে সেটা আমরা জানবো। তো সেটা জানতে হলে যে শ্বাসপেশিগুলো জানতে হবে সেটা আমি বলে নিই। প্রথমে দেখো, এই ফুসফুসের জাস্ট নিচে একটা উত্তলাকার একটা ডোম শেপ যে মাস্কুলার ফ্ল্যাপ রয়েছে বা একটা পর্দা রয়েছে, এই পর্দাটাকে বলা হয় ডায়াফ্রাম বা বাংলায় বলা হয় মধ্যচ্ছদা। এইটা আমরা প্রথম আলোচনা করছি, ডায়াফ্রাম। তাহলে এটা কোথায় রয়েছে? ফুসফুসের নিচে। ফুসফুসের নিচে মানে বক্ষগহ্বরের নিচে এবং উদর গহ্বরের উপরে, অর্থাৎ বক্ষগহ্বর এবং উদর গহ্বরের ঠিক মাঝখানে একটা মাস্কুলার ডোম শেপ, একটা ব্রিজের মতো পর্দা রয়েছে, তাকে বলা হয় ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। মনে রাখবে, এই যে ডোম শেপ উত্তল হয়ে রয়েছে না, উপরের দিকে বেঁকে রয়েছে, এটা কিন্তু একটা নর্মাল কন্ডিশনে এইভাবে থাকে। মানে একটা ডায়াফ্রাম যখন রিল্যাক্স অবস্থায় থাকে তখন কিন্তু এভাবেই থাকে। যখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট হবে, সংকোচন হবে, তখন কি হবে না, এ নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ এটা সোজা হয়ে যাবে। ডায়াফ্রামটা সোজা হয়ে যাবে, হ্যাঁ, ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট হয়ে গেলে কি হবে না, এই বক্ষগহ্বরের ভেতরে মানে যে ফুসফুসের মধ্যে কিন্তু আয়তন বেড়ে যাবে, কারণ এটা ঠেলে রেখেছিল, এটা এবার নিচে নামলো, তার মানে এর ভেতরে আয়তন বাড়লো। তার মানে কি দাঁড়ালো, ডায়াফ্রাম সংকোচন হলে বক্ষগহ্বরের আয়তন বাড়বে। এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে, দিলে কিন্তু পুরো ব্রিদিং মেকানিজমটা বুঝতে পারবে। এছাড়া ফুসফুসের বাইরে যে পর্দা থাকে তাকে বলা হয় প্লুরাল, তাই না? এবং এই দুটো ফুসফুস রয়েছে একটা বক্ষ পিঞ্জরের মধ্যে, মানে যাকে বলা হয় রিবকেজ। তোমরা জানো কটা রিবকেজ রয়েছে? 12 জোড়া রিবকেজ রয়েছে। এবং 12 জোড়া রিবকেজের মাঝে যে মাসেলগুলো রয়েছে, এই মাসেলগুলো রয়েছে, এই রিবকেজ, দুটো রিবকেজকে জুড়ে রেখেছে এরকম মাসেলগুলো, এই মাসেলগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। এটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, এর ভূমিকা রয়েছে।
কোস্টাল মাসল। হ্যাঁ, ইন্টারকোস্টাল মাসল রয়েছে। তোমরা যারা খাসি কাটা দেখেছো বা খাসি মাংস কিনতে গেছো, দেখবে অনেকে বলে না আমাকে একটু সিনার মাংসটা দিন। সিনা মানে হচ্ছে এই বুকের পাঁজরের মাংসটা, এটা খেতে ভালো লাগে, নরম এবং সুস্বাদুও বটে। তো সেই যে সিনার মাংসটা, মাংসপেশিটা, সেইটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। তো এই ইন্টারকোস্টাল পেশি আবার দু রকমের রয়েছে। বাইরের দিকের ইন্টারকোস্টালটাকে বলা হয় এক্সটেরিয়র ইন্টারকোস্টাল পেশি, যেটাকে আমি বলবো এক্সটেরিয়র ইন্টারকোস্টাল পেশি, আর তার ভেতরের দিকে যেটা রয়েছে তাকে বলা হয় ইন্টেরিয়র ইন্টারকোস্টাল পেশি। এক্সটেরিয়র মানে যেটা বুকের একদম উপরের দিকে রয়েছে, মানে দুটো বক্ষপিঞ্জরকে জুড়ে যে বাইরের দিকে পেশিটা রয়েছে তাকে বলা হয় এক্সটেরিয়র ইন্টারকোস্টাল পেশি, এবং তার ভেতরের দিকে যেটা রয়েছে তাকে বলা হয় ইন্টেরিয়র ইন্টারকোস্টাল পেশি। মনে রাখবে এখানে এক্সটেরিয়র ইন্টারকোস্টাল পেশিটা, এই এক্সটেরিয়র ইন্টারকোস্টাল পেশি যখন সংকোচন হবে তখন সে কিন্তু বক্ষপিঞ্জরকে সামনের দিকে এবং উপরের দিকে ঠেলে দেবে, মানে বক্ষপিঞ্জর বেড়ে যাবে, ডর্সোভেন্ট্রালি বেড়ে যাবে, মানে আয়তনে বেড়ে যাবে। এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। কি বললাম না, এক্সটেরিয়র ইন্টারকোস্টাল পেশি যখন সংকোচন হবে তখন বক্ষপিঞ্জরকে সামনের দিকে এবং উপরের দিকে বাড়িয়ে দেবে, অর্থাৎ বক্ষগহ্বরের মধ্যে আয়তনে বেড়ে যাবে। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দুটো ইন্টারকোস্টাল পেশি পড়লাম এবং ডায়াফ্রাম পড়লাম, আর একটা উদর পেশি, সেটা অবশ্য সবসময় হয় না, যখন আমরা হাঁচি কাশি বা জোরে নিঃশ্বাস ত্যাগ করি বা সাঁতার কাটার সময়, এইগুলোতে কিন্তু উদর পেশিটা ও কাজ করে এইখানে, ঠিক আছে। আর যে রয়েছে এই যে ফুসফুস দুটো, ফুসফুসের মধ্যে তো বায়ু থাকে প্রশ্বাস নিঃশ্বাস চলার সময়, সেই বায়ুর থাকার সময় তার ভেতরে একটা চাপ হয়, তাকে বলা হয় ইন্টারপালমোনারি প্রেশার। ইন্টারপালমোনারি প্রেশার, এটা তোমরা মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। বাতাস সবসময় কি হয় না, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। যে কোনো জায়গায় বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চল দিকে প্রবাহিত হয়। এবং কখন হবে সেটা না, যখন কোনো জায়গার কোনো বেলুনের মধ্যে আয়তন যদি বেড়ে যায়, তার মধ্যে চাপ বাড়বে না কমবে? একটা বেলুনের মধ্যে আয়তন বেড়ে গেলে চাপ বাড়বে না কমবে? কমবে না। এবং আয়তনে যদি ছোট হয়ে যায় তার মধ্যে কিন্তু চাপ কমবে। তার মানে আয়তন এবং ভলিউম এবং প্রেশারের মধ্যে একটা যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন বাড়লে চাপ কমছে, এটা ভুল হয়ে গেল, আয়তন বাড়লে চাপ কমছে এবং আয়তন কমলে চাপ বাড়ছে। হ্যাঁ, এবং বাতাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, দিলে আমরা ব্রিদিং প্রসেসটা আলোচনা করতে পারবো। তো আমাদের রেসপিরেটরি মাসল অর্থাৎ শ্বাসপেশিগুলো নিয়ে আলোচনা হলো। এবার আমরা ব্রিদিং প্রসেসে চলে আসবো। এক্সটার্নাল রেসপিরেশন অর্থাৎ ব্রিদিং শ্বসন কৌশল দুটো পদ্ধতিতে হয়, তোমরা সবাই জানো। একটাকে বলা হয় ইনহেলেশন বা ইন্সপিরেশন, যাকে বাংলায় বলি আমরা প্রশ্বাস, অর্থাৎ শ্বাসটাকে গ্রহণ করা, অক্সিজেন গ্রহণ করা। আর একটাকে বলা হয় ইনহেলেশন বা এক্সপিরেশন, যাকে বাংলায় বলা হয় নিঃশ্বাস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। এই দুটো প্রক্রিয়াকে একসাথে বলা হয় শ্বাসকার্য বা শ্বসন কৌশল। তো প্রথমে আমরা ইনহেলেশন পড়ব। ইনহেলেশন কিভাবে হয় দেখো, স্টেপ বাই স্টেপ আমি বলে যাব, পয়েন্ট করে করে বলে যাব, তোমরা মন দিয়ে শুনবে। প্রথমে ইনহেলেশন হতে হলে কি হয় না, এই যে বললাম মেডুলা অবলাঙ্গাটা প্রন্স ভেরেলি শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে, সেখান থেকে সিগন্যাল এলে ডায়াফ্রাম সংকুচিত হবে। সংকোচন হলে কি হবে, ডায়াফ্রাম নিচের দিকে নেমে যাবে। তাহলে প্রথমে কি হলো না, 1 নাম্বার পয়েন্ট ইনহেলেশনের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ডায়াফ্রাম সংকোচন হলো। ডায়াফ্রাম সংকোচন হলে ডায়াফ্রাম নিচের দিকে নামলো। ডায়াফ্রাম নিচের দিকে নামলে কি হবে না, এর মধ্যে যে উপর নিচ, উপর নিচ ঊর্ধ্ব নিম্ন যে আয়তনটা বেড়ে যাবে। ডায়াফ্রাম নিচের দিকে নামলে ফুসফুস অনেকটা লম্বা হবে, ফুসফুস অনেকটা ইলাস্টিক ইন নেচার, সে অনেকটা লম্বা হয়ে যাবে। এবং তারপরে কি হবে না, ইন্টারকোস্টাল মাসল অর্থাৎ এক্সটেরিয়র ইন্টারকোস্টাল মাসল, এই এক্সটেরিয়র ইন্টারকোস্টাল মাসলগুলো কি হবে না, সংকোচন হবে। কি বলেছি আগে, এক্সটেরিয়র ইন্টারকোস্টাল মাসল সংকোচন হলে রিবকেজটাকে সামনের দিকে এবং উপরের দিকে তুলে দেবে, এরকম ফুলে উঠবে। ফুলে উঠলে কি হবে না, ডর্সোভেন্ট্রালি
তার ল্যাটারালি অর্থাৎ এদিক দিয়েও তার আয়তন বেড়ে যাবে। তার মানে দুদিক দিয়ে আয়তন বাড়লো, এক উপর নিচ আয়তন বাড়লো এবং পাশাপাশি ডর্সোভেন্ট্রালি ও আয়তন বেড়ে গেল। এই যে উপর নিচ এবং ডর্সোভেন্ট্রালি আয়তন বাড়লো, এইটাকে বলা হয় বাকেট মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু সব জায়গায় পাবে না, নিট পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট এটা, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। তার মানে বক্ষ গহ্বরের মধ্যে আয়তনে বাড়লো। একটা বেলুন, এই যে দুটো বেলুন রয়েছে, দুটো বেলুনের আয়তন বেড়ে গেল। আয়তন বাড়লে কি হবে, এর মধ্যে চাপ কমবে না বাড়বে না, ইন্টার পালমোনারি প্রেশার যেটা বলেছিলাম, আয়তন বাড়লে এই যে বলেছিলাম না, চাপ কিন্তু কমে যাবে। আয়তন বাড়লে চাপ কমে। তোমরা জানো বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হচ্ছে 760 মিলিমিটার পার মার্কারি, অর্থাৎ 76 সেন্টিমিটার পার মার্কারি। এটা হচ্ছে স্বাভাবিক চাপ। এই আয়তন বেড়ে যাওয়ার ফলে ইন্টারকোস্টাল মাসেল এবং যে ডায়াফ্রাম সংকোচনের ফলে আয়তন বেড়ে গেল, তার মানে ইন্টার পালমোনারি প্রেশার কিন্তু কমে গেল। এটা কত কমবে না, 4 থেকে 6 মিলিমিটার পার মার্কারির পারচাপ কমে যাবে। কমে গেলে কী হবে না, আমরা আগেই জেনেছি যে বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, তখন অটোমেটিক্যালি এই যে শ্বাসপথ রয়েছে, শ্বাসপথ দিয়ে বাতাস প্রবেশ করতে থাকবে। কীভাবে না, কীরকম প্রবেশ করবে না, প্রথমে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র থেকে নাসাল ক্যাভিটি, নাসাল ক্যাভিটি থেকে অন্তর্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র থেকে ফ্যারিংস, ফ্যারিংস থেকে ল্যারিংস, ল্যারিংস থেকে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই, অ্যালভিওলাই পর্যন্ত বাতাস পৌঁছে গেল। এবং সেখানে বাতাসের কী হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। আমি আর আগের ভিডিওতে বলেছি সেটা ডিটেলসে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে গেল, অক্সিজেন কোষে কোষে পৌঁছে গেল। এইটা যে হলো, এইটাকে বলা হয় ইন্সপিরেশন, অর্থাৎ ইনহেলেশন, অর্থাৎ প্রশ্বাসক্রিয়া। তাহলে কি কি ঘটলো প্রশ্বাসক্রিয়ায় বলে দিই না, ডায়াফ্রাম সংকোচন হলো প্রথমে বলেছিলাম, তারপরে ইন্টারকোস্টাল মাসেলগুলো সংকোচন হলো, তারপর অঙ্ক সংকোচন হলে ডর্সোভেন্ট্রালি এবং ল্যাটারালি দুজোর আয়তন বাড়লো। 3 নম্বর পয়েন্ট, আয়তনে বাড়ার ফল কি হলো না, ফুসফুসের বা চেস্ট ক্যাভিটির মধ্যে কি হলো না, আয়তনে বেড়ে গেল। বেড়ে গেলে কী হবে, চাপ কমে গেল। চাপ কমে যাওয়ার পর কি হলো না, বাতাস বহির্নাসারন্ধ্র দিয়ে ফুসফুসে প্রবেশ করলো। এই কমপ্লিটটা যে হলো, এটা ইনহেলেশন কমপ্লিট হলো। এবার আমরা এক্সহেলেশন কিভাবে হয়, অর্থাৎ নিঃশ্বাসক্রিয়া কীভাবে হয়, কীভাবে শ্বাস ত্যাগ করি, সেটা আমরা এবার জানবো। দেখো, এই যে কন্ট্রাকশান হয়েছিল, এবার কিন্তু ডায়াফ্রাম রিল্যাক্স হবে, শ্বসন কেন্দ্রের সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু রিল্যাক্স হবে। রিল্যাক্স হলে কী হবে, এ উপরের দিকে উঠে আসবে, এ রিল্যাক্স অবস্থায় আসে, ডায়াফ্রাম রিল্যাক্স অবস্থায় আসে মানে এ আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। স্বাভাবিক অবস্থায় ফিরে এলে আবার ডোম শেপ হয়ে যাবে, তখন সে ফুসফুসকে উপরের দিকে ঠেলে দেবে, মানে উপর নিচের আবার আয়তন কমে গেল। এবং ইন্টিরিয়ার যে ইন্টারনাল যে ইন্টারকোস্টাল মাসেল রয়েছে, মানে যে ভেতরের দিকের ইন্টারকোস্টাল, তারা এবার সংকোচন হবে। তারা সংকোচন হলে কী হবে না, রিপকেজকে এবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে, টেনে আনবে ভেতরের দিকে। মানে রিপকেজ যে উপরের দিকে উঠেছিল এবং সামনের দিকে ফুলেছিল, সে এবার আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসবে, মানে এটা আবার সংকোচন হবে। সংকোচন হলে কী হবে না, ভেতরের আয়তন কমে যাবে। ভেতরের আয়তনকে কমলে কী হবে না, ইন্টার পালমোনারি প্রেশারটা তখন বেড়ে যাবে। ইন্টার পালমোনারি প্রেশার বাড়লে কত বাড়বে, সেই 4 থেকে 6 মিলিমিটার পার মার্কারি বেড়ে যাবে। বাইরের যে সাধারণ চাপ, বায়ুর চাপ রয়েছে 760 মিলিমিটার পার মার্কারি, তার থেকে এটা কিন্তু বেড়ে যাবে। কোনটা, ভেতরের চাপ, কেননা আয়তন কমে গেছে। আয়তন কমলে চাপ বাড়ে, আমরা জানি, আগে শিখে গেছি। তো সেই চাপ কমে যাওয়ার ফলে বাতাস কিন্তু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে এবং ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কোষ যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছিল, সেই কার্বন ডাইঅক্সাইড এবার এপাশ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এইভাবে তৈরি হয়ে গেল, কমপ্লিট হলো এক্সহেলেশন। তাহলে এটা জাস্ট তার বিপরীতভাবে ঘটতে থাকলো। এক্সহেলেশন কী বল না, অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে যাবে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে ল্যারিংস, ল্যারিংস থেকে ফ্যারিংস, ফ্যারিংস থেকে নস্ট্রিল, নস্ট্রিল থেকে ন্যাসাল ক্যাভিটি, ন্যাসাল ক্যাভিটি থেকে বহির্নাসারন্ধ্রে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে। এই যে নাসাপথ, শ্বাসকার্যের পথ, শ্বাসপথ, এবং যে ইনহেলেশন এবং এক্সহেলেশন যে ঘটনাগুলো ঘটলো পর স্টেপ ওয়াইজ যে আমি বললাম, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু বই পড়ে মনে রাখতে পারবে না, স্টেপের গণ্ডগোল হয়ে যাবে, তাই না? তো এটা ভালো করে তোমাদের বুঝে পড়তে হবে।
আশা করি ভিডিওটা ভালো লাগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাও, আমি কমেন্টে উত্তর জানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।